বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা বিগত লেকচারে আমরা তাপগতিবিদ্যার চ্যাপ্টারে রুদ্ধতাপীয় রেখা এবং সমষ্ণ রেখার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা দেখছিলাম এবং সেই রেখাগুলোর যে কোণের মান, সেই কোণের মান বিভিন্ন স্থানে নির্ণয় করা শিখছিলাম। আজকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্বন্ধে আলোচনা করব। আর আজকে যখন আমি ভিডিও রেকর্ড করতেছি সেটা হচ্ছে ঈদ চলে গেছে। ঈদের পরের সম্ভবত আজকে তৃতীয় দিন। যাই হোক, তো আশা করি তোমাদের সবার ভালো ঈদ কাটছে, অনেক মজা করছো। তবে যাই হোক, সাবধানে ছিল হয়তো বা এই করোনার জন্য। তো আমরা আসি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রতে কয়েকজন বিজ্ঞানী তাদের বিভিন্ন ভাবে তারা এই সূত্রটাকে ব্যাখ্যা করছেন। প্রথম আমি যদি আসি বিজ্ঞানী ক্লোসিয়াসের মতে, বহিস্থ কোনো সংস্থার সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ সঞ্চালন সম্ভব নয়। যদি এরকম চিন্তা করা হয়, আমরা জানি সচরাচর দুইটা বস্তু যদি সংস্পর্শে থাকে তাহলে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে এমনিতেই নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হয়। কিন্তু যদি তার উল্টাটা করতে চায়, যে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত করতে চায়, তাহলে এরকম একটা কাজ করতে হবে যে অন্য কোনো যন্ত্রের সাহায্য নিতে হবে, যার জন্য তোমাকে কাজ করতে হবে। এটা সাহায্য ছাড়া, অন্য কোনো যন্ত্রের সাহায্য ছাড়া তুমি নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে স্বয়ংক্রিয়ভাবে তাপের সঞ্চালন করতে পারবে না। আচ্ছা, এরপরে আসি কেলভিনের মতে বলছেন যে কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে যেমনটা বলা হয়েছে, মনে করে এখানে একটা বস্তু আছে, এর চারপাশের যেগুলো এর সঙ্গে সংস্পর্শে আছে, এদের চাইতে এই বস্তুটাকে যদি বেশি শীতল করা হয়, এদের যে তাপমাত্রা থাকবে তার চাইতে যদি এই মাঝখানে বস্তুটাকে অধিকতর শীতল করা হয়, তবে এইভাবে তুমি অবিরাম তাপের সরবরাহ পাবে না। একটা সময় কী হয়ে যাবে, এই তাপ সরবরাহের ফলে এই পরিপার্শ্বের যে বস্তুগুলোর তাপমাত্রা এবং মাঝখানের বস্তুর তাপমাত্রা কী হয়ে যাবে, সমান অবস্থায় চলে আসবে। সুতরাং এক্ষেত্রে অবিরাম তাপের প্রবাহ পাওয়া সম্ভব নয়। এরপরে যদি আমরা আসি আরেকজন বিজ্ঞানী প্ল্যাঙ্কের মতে বলছে, কোনো তাপ উৎস হতে অবিরাম তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণ কাজে পরিণত করবে, এরূপ একটা তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। তো কোনো তাপ উৎস হতে অবিরাম তাপ শোষণ করে তা সম্পূর্ণ কাজে পরিণত করবে, এরকম একটা তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব না। যদি এরকম হয় যে একটা ইঞ্জিন তার অন্য একটা উৎস থেকে তাপ শোষণ করতেছে এবং সম্পূর্ণ তা কাজে পরিণত করবে, এরকম সম্ভব না। একটা ইঞ্জিন তুমি তৈরি করবা, সেখান থেকে 600 জুল কথা তাপ নিলা এবং সেটা 600 জুলই কাজে পরিণত করবে, এরকম কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব না। কারণ কোনো ইঞ্জিনই এরকম সম্পূর্ণ শক্তিকে কাজে পরিণত করবে, এটা অসম্ভব। কারণের মতে এমন কোনো তাপ ইঞ্জিন নির্মাণ করা সম্ভব নয় যা সম্পূর্ণ তাপকে কাজে পরিণত করবে। সেম কথাটা, তবে একটু ভিন্নভাবে উনি বলছেন। তো এটাও একই বিষয় বলা হয়। তো এই চারজন একই সূত্রকে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করছে। তোমাদের যেটা করতে হবে যে এই চারটা সূত্রকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এরকমভাবে বলে দিতে পারে যে অমুক বিজ্ঞানীর মতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করো, তো সেক্ষেত্রে বা বর্ণনা করো, সেক্ষেত্রে এইটা হুবহু তোমাদের একটু লিখতে হবে। তো যাই হোক, এরপরের বিষয়টাতে আমরা আসি, প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া আরেকটা নামে রাখা যেতে পারে প্রত্যাগামী প্রক্রিয়া। তো আমরা এই বিষয়টা একটু দেখব। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। তো প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে যেমন একটা প্রক্রিয়া যেটা বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং প্রত্যেক ধাপে তাপ ও কাজের ফলাফল সমান হতে পারে। এটা উদাহরণ আমি দিব, যে মনে করো এখানে একটা দেখতে পাচ্ছি আমি যে একটা গ্রাফ আঁকা রয়েছে। চিন্তা করো, এই বরাবর তাপমাত্রা স্কেল, উপরের সর্বোচ্চ তাপমাত্রা নিচে 100 ডিগ্রি সেলসিয়াস,
আর এদিকে -10 ডিগ্রি সেলসিয়াস একটা বরফের তাপমাত্রা ধরে নিলাম, যে একটা বরফের তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি এটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, বা হয়তো বরফটাকে বাষ্পে পরিণত করব। আর এদিকে দ্বারা বোঝাচ্ছি যে এই বরাবর যে বরফটার অবস্থার পরিবর্তন হচ্ছে। যাও, এখন যেটা হচ্ছে যে বরফটাকে যদি -10 ডিগ্রি সেলসিয়াস থেকে বাষ্পে পরিণত করতে চাই, তাহলে কয় ধাপে তাপ নেবে? আমরা জানি 4 ধাপে তাপ নেবে, এটা ক্লাস 10-এ তোমরা শিখবে। চিন্তা করো, -10 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বপ্রথমে সে কী করবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে। এই এক ধাপে, এই ধাপে তার তাপমাত্রা -10 থেকে 0-তে আসতে তাপ শোষণ করছে Q1 পরিমাণ। এক্ষেত্রে একটা কাজও হয়েছে, আর Q1 পরিমাণ তাপ শোষণ করে বরফটা কী হয়েছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হয়েছে। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত হয়েছে। আবার তুমি কি করলে? এটাকে তাপ দিলা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ এখান থেকে গলা শুরু করলো এবং এখানে এসে সম্পূর্ণ পানিতে পরিণত হলো। এইবার এই জায়গাতে কি হইল, যে বরফ গলা পানির তাপমাত্রা তুমি আবার যদি তাপ দাও, আর এই ধাপে তাপ যেটুকু গ্রহণ করছো সেটা Q2, এখানে যদি তুমি আবার তাপ দাও, তাহলে বরফ গলা পানির তাপমাত্রা বাড়তে 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 একটা সময় 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এক্ষেত্রে মনে করো যে তাপ কী পরিমাণ গ্রহণ করছে? Q3 পরিমাণ। এরপর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলা পানিকে যদি তুমি আবার তাপ দিতে থাকো, তাহলে এটা কী হবে? ধীরে ধীরে বাষ্পে পরিণত হবে এবং সম্পূর্ণ বাষ্পে পরিণত হলো, এখান থেকে এখানে হয়তো বাষ্পে পরিণত হলো। এক্ষেত্রে তাপ গ্রহণ করছে Q4 পরিমাণ। এখন এই বাষ্পটাকে যদি তুমি আবার -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসতে চাও, তাহলে প্রথমে কী করবা? বাষ্পের তাপ নিঃসরণ করো। বাষ্প যদি তাপ ছেড়ে দেয়, আস্তে আস্তে সে কী করবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে, উত্তপ্ত পানি। এক্ষেত্রে কী পরিমাণ তাপ সে নিঃসরণ করবে? যতটুকু এই যে Q4 পরিমাণ তাপ গ্রহণ করছিল, Q4 পরিমাণ তাপ সে নিঃসরণ করবে। আবার যদি 100 ডিগ্রি সেলসিয়াস থেকে সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়, এক্ষেত্রে ঠান্ডা পানি হইতে ঠিক Q3 পরিমাণই তাপ বর্জন করবে। খেয়াল করে দেখো, যেই পরিমাণ তাপ গ্রহণ করে সে বাষ্প হয়েছিল, ঠিক সেই পরিমাণ তাপ বর্জন করে সে পানিতে পরিণত হলো। আবার ওই Q3 পরিমাণ তাপ বর্জন করে সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিরে আসলো। আবার দেখো, এখানে যেটা করবে, যেখান থেকে তুমি চিন্তা করো যে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত করবে, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, এখান থেকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে আসতে চাও, তাহলে কী করবে? সে ঠিক Q2 পরিমাণ তাপই বর্জন করবে। আগে যেটা Q2 পরিমাণ তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হয়েছিল, এখন সে কী করবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হতে ঠিক Q2 পরিমাণ তাপ বর্জন করবে। আবার দেখো, এখান থেকে যদি সে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসতে চায়, তাকে আবার ঠিক Q1 পরিমাণ তাপ বর্জন করতে হবে। অর্থাৎ ঠিক সামনের ধাপে সে যেভাবে তাপ গ্রহণ করছিল, বিপরীতভাবে যখন ফিরে আসতেছিল, ঠিক সেই পরিমাণ শক্তি সে বা তাপ সে কী করতেছিল? ফেরত দিচ্ছিল। অর্থাৎ এই ক্ষেত্রে প্রত্যেক ধাপে তাপ ও কাজের ফলাফল সমান এবং বিপরীত হচ্ছে। আর যার জন্যেই এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? প্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, অপ্রত্যাবর্তী প্রক্রিয়াতে আসি। একটা কথা এখানে একটু বলে রাখি, দেখো, খেয়াল করে দেখো, এই প্রত্যাবর্তী প্রক্রিয়াটা সম্পূর্ণ যখন হয়েছে, তখন প্রত্যেকটা ধাপ খুব ধীরে 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 সম্পন্ন হচ্ছে, আবার ফিরে আসতে হয়। অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয়? একটু ধীরে ধীরে সম্পন্ন হয়, একটু খেয়াল রাখবো। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, অর্থাৎ সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় না, তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে বা অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়াটা এরকম যে এই প্রক্রিয়া বিপরীতমুখী প্রত্যাবর্তন করতে পারবে না এবং এই প্রতি ধাপে তাপ ও কাজের ফলাফল সমান হবে না এবং ফেরতও পাবো না সে তাপটা। মনে করো তুমি এখান থেকে কোনো একটা বস্তুকে ঘষা দিয়ে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলে, নিশ্চয়ই কিছু কাজ করছো এবং এখানে বেশ কিছু তাপ উৎপাদন হয়েছে, কিউ পরিমাণ হয়তো তাপ উৎপাদন হয়েছে। এখন তুমি যদি কী করো? বি থেকে এতে আসো, তুমি কি সেই কিউ পরিমাণ তাপ ফেরত পাবা? তুমি বি থেকে এতে আসতে তোমাকে পুনরায় হয়তো ওই আগে যে পরিমাণ কাজ করছো ঠিক সেই পরিমাণ বা তার চাইতে বেশিও কাজ করা লাগতে পারে, এটা এই সারফেসের উপর নির্ভর হইতে পারে। আবার একটা ব্যাপার, যেখান থেকে তুমি যখন এখানে আসবা, এই যে প্রথমে কিউ পরিমাণ তাপ যে তৈরি করছিলা বা নষ্ট হয়েছে যাই বলো, এটা তুমি আবার ফেরত পাবো না। তুমি আবার এখান থেকে এখানে আসতে আবার নতুন করে কিছু পরিমাণ তাপ তোমার আবার নষ্ট হবে বা কাজ করতে হবে তোমাকে। সুতরাং তুমি প্রথম ধাপে যেই পরিমাণ কাজ করলা, ওই কাজটা পরবর্তী ধাপে ফেরত আসার সময়
তুমি যখন ফিরে আসতেছো আগের বিন্দুতে তখন তুমি ওই কাজটা ফিরে পাচ্ছ না, অর্থাৎ এটা বিপরীতমুখী প্রত্যাবর্তন করতে পারে না এবং প্রাপ্ত কাজের ফলাফল যে সমান হবে তারও কোনো নিশ্চয়তা নেই। তাই এই ধরনের প্রক্রিয়াকে, আর এটা হচ্ছে কি ঘর্ষণের ক্ষেত্রে একটা ভালো উদাহরণ, যে ঘর্ষণ কি হয় না, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার একটা উদাহরণ। এরপর আসো কার্নোট চক্র। কার্নোট চক্র একটা কার্যকর পদার্থের কথা বলা হয়েছে। কার্যকর পদার্থ হতে পারে কোনো গ্যাস বা একটা সিস্টেমের মধ্যে গ্যাস বা তরল পদার্থ, এরকম কিছু নিয়ে তুমি আলোচনা করতে পারো। তো কার্যকর পদার্থ একটা নির্দিষ্ট তাপমাত্রা, চাপ ও আয়তন হতে আরম্ভ করে একটা সমষ্ণ প্রসারণ ও একটা রুদ্ধতাপীয় সম্প্রসারণ এবং একটা সমষ্ণ সংকোচন ও একটা রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে পূর্বের অবস্থায় প্রত্যাবর্তন করলে সমগ্র প্রক্রিয়াটিকে কার্নোট চক্র বলা যেতে পারে। ব্যাপারটা একটু প্যাঁচ খেয়ে গেছে আমার মনে হচ্ছে তোমাদের কাছে। আমি একটু যদি ছবিতে দেখায় একটু মনে রাখো, এখানে যেগুলো বলা হয়েছে, আমি পরের পেজের ছবি এঁকে রাখছি। এখানে বলা হয়েছে যে প্রথমে বলছে, দেখো প্রথমে বলছে একটা নির্দিষ্ট তাপমাত্রা, চাপ ও আয়তন নিয়ে শুরু করবে হতে আরম্ভ করে, এটা কি হবে, আরম্ভ করে একটা সমষ্ণ প্রসারণ, মানে শুরুতে হবে একটা সমষ্ণ প্রসারণ, তারপরে হবে একটা রুদ্ধতাপীয় প্রসারণ, একটা সমষ্ণ প্রসারণ, একটা রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে বলছে একটা রুদ্ধতাপীয় সংকোচন, একটা সমষ্ণ সংকোচন ও একটা রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরতে আসবে। তো এই জিনিসটা আমরা ছবিতে দেখব। এক্ষেত্রে কার্নোট চক্রের একটা ছবি আমি এখানে এঁকে রাখছি, এখানে একটু খেয়াল করো। এইটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের দুই পাশ বলতে এখানে সিলিন্ডারগুলো তুমি হতে পারে, সিলিন্ডার তো বোঝো অনেকটা, সিলিন্ডার হচ্ছে ওই টিউবের মতো হয়, আর টিউবের মতো একটা পিস্টন আছে, টিউবের মধ্যে একটা পিস্টন আছে, এই পিস্টনটা ঘর্ষণহীনভাবে ওঠানামা করতে পারে। এটা দুই পাশটা অন্তরক, অন্তরক বলতে বাইরে থেকে তাপ ভেতরে, ভেতর থেকে তাপ বাইরে যেতে পারবে না। এই পাশটাও অন্তরক, বাইরে থেকে তাপ ভেতরে, ভেতর থেকে তাপ বাইরে যেতে পারবে না। এই নিচের অংশটা অন্তরক না, নিচ থেকে সে তাপ শোষণও করতে পারবে, এদিক দিয়ে তাপ সে বর্জনও করতে পারবে। এখানে মনে করো একটা গ্যাস আছে, সেই গ্যাস একটা নির্দিষ্ট তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রার কথা প্রথমে বললাম না, চিন্তা করো প্রথমে এই গ্যাসের একটা নির্দিষ্ট চাপ P1 এবং একটা আয়তন V1 রয়েছে, একটা নির্দিষ্ট চাপ P1 এবং V1 রয়েছে, তাপমাত্রা T1 ধরেই নাও, তাপমাত্রা T1 ধরে নাও, এই ব্যাপারটা এখানে দেখবো আমরা। তো এই হচ্ছে অবস্থা। এখন এইখানে এই গ্রাফে দেখানো হয়েছে একটা, এটা এটা একটা সমষ্ণ প্রসারণ, এটা একটা রুদ্ধতাপীয় প্রসারণ, একটা সমষ্ণ সংকোচন এবং একটা রুদ্ধতাপীয় সংকোচন। এই চারটা প্রক্রিয়ায়, চারটা ধাপের মাধ্যমে সে কী করছে, যেখান থেকে শুরু করছিল আবার সেখানেই ফেরত আসছে। এই ধরনের চক্রকে কার্নোট চক্র বলে। তো এটাকে একটু ডিটেলসে আমরা জানবো, একটু খেয়াল রাখবা তোমরা। এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই কার্নোট চক্র। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, ম্যাথ এখান থেকে অনেক আসে। তাই তোমাদের এই চ্যাপ্টারের এই অংশটা খুব ভালো মতো বুঝে নিতে হবে এবং কোন ধাপে কী ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলাগুলো মোটামুটি আমরা পেছনে শিখে আসছি। তাই আমাদের এই চ্যাপ্টারের এই ধাপটাতে, এই অংশে ফর্মুলাগুলোর ব্যবহার খুব ভালো মতো বুঝতে হবে এবং ধাপগুলো ভালো মতো শিখতে হবে। একটু খেয়াল করো, প্রথমে চিন্তা করো যে এখানে যে গ্যাস আছে, সেই গ্যাসের আয়তন V1 এবং চাপ P1, এখানে যে গ্রাফটা একটু খেয়াল করো, এই বরাবর চাপ নিছে, এই বরাবর আয়তন নিছে। তো এইটাকে সর্বপ্রথমে তুমি কি করলা, এই বস্তুটাকে, কার্যনির্বাহী বস্তুটাকে সিলিন্ডার শুদ্ধ এসে এই তাপ উৎস T1 রাখলা। তাপ উৎসটা এরকম যে এখান থেকে তুমি যতই পরিমাণ তাপ গ্রহণ করো, এখান থেকে তাপ গ্রহণ করলে এর তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, যা তাপ ছিল, তাপমাত্রা আগে যা ছিল তাই আছে। যেমনটা সাগর থেকে অনেকখানি পানি তুলে নিলে সাগরের পানির উচ্চতা কমবে না, ঠিক সেরকম এখান থেকে কিছু তাপ নিয়ে নিলে এর তাপমাত্রা কমবে না। তো এইটাকে, আর এখানে তাপগ্রাহক আছে, তাপগ্রাহক হচ্ছে এমন একটা জিনিস, এখানে বর্ণনা করা হয়েছে যে এখানে যদি তুমি বেশ কিছু পরিমাণ তাপ দিয়ে দাও, এখানে এখান থেকে এখানে তাপ ছেড়ে দিবে আর এটা গ্রহণ করবে, তাইলে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। এ যদি তাপ গ্রহণ করে তবে এরও তাপমাত্রা পরিবর্তন হবে না। যাক, এটাকে যখন এর উপরে নিয়ে এসে স্থাপন করব, তখন কী হবে, এর তাপ
এর মধ্যে চলে যাবে, সিলিন্ডারের মধ্যে চলে যাবে। কারণ দেখো এই পাশটা দিয়ে সে তাপ গ্রহণ করতে পারে, তাপ গ্রহণ করবে এবং একটা সময় কী হবে, এই গ্যাসের যে তাপমাত্রা এবং এই তাপ উৎসের তাপমাত্রা এক হয়ে যাবে। তখন আমরা ওই জায়গাটা থেকে আমরা শুরু করব, হিসাবটা শুরু করব ওইখান থেকে। তাহলে তখন গ্যাসের চাপ ধরে নিলাম P1, তখন গ্যাসের চাপ ধরে নিলাম P1, গ্যাসের আয়তন ধরে নিলাম V1 এবং গ্যাসের তাপমাত্রা ধরে নিলাম T1 এই জায়গাটাতে। এখন এখানে যতক্ষণ ছিল তখন যে জিনিসটা হয়েছে যে এখান থেকে গ্যাসের প্রসারণ শুরু হয়েছে, গ্যাসের প্রসারণ শুরু হয়েছে যেহেতু তাপ সে গ্রহণ করতেছে। এখানে যতক্ষণ থাকবে তখন সে কী করবে, তাপ গ্রহণ করবে, আর যখন সে তাপ গ্রহণ করবে তখন গ্যাসের প্রসারণ শুরু হবে। এখন সেক্ষেত্রে সিলিন্ডারটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। আর যদি সিলিন্ডার উপরের দিকে উঠে যায় তার মানে বুঝতেই পারতেছো এখানে এক ধরনের কাজ হচ্ছে, সিস্টেম কাজ করতেছে। কাজটা কে করতেছে, সিস্টেম করতেছে। আমি এর আগে শিখাইছি যদি সিলিন্ডার উপরের দিকে উঠে যায়, আয়তন যদি সিস্টেমের আয়তন যদি বাড়ে তাহলে কাজটা কে করে, সিস্টেম নিজে করে। তাহলে সিস্টেম এখানে কিছু কাজ করতেছে। দেখো আগে আয়তন P1 V1 ছিল, এই বরাবর আয়তন, সুতরাং এখান থেকে যদি গ্যাসটা এই জায়গাতে চিন্তা করা হয় তার মানে কি আয়তন বাড়ছে, আয়তন বাড়ছে। অন্যদিকে এই বরাবর চাপ, এখানে দেখো চাপটা কী হয়ে গেছে, নিচের দিকে চলে আসছে, তার মানে গ্যাসের আয়তন বাড়ছে, সঙ্গে সঙ্গে চাপ কমছে। তো বি বিন্দুতে আমি চিন্তা করলাম চাপ হচ্ছে P2 এবং আয়তন হচ্ছে V2। এইখানে থাকাকালীন সময়ে গ্যাসের তাপমাত্রা T1 এ ছিল, তাপমাত্রা কমবে না বা বাড়বে না, তাপ যদিও গ্রহণ করতেছে কিন্তু তাপমাত্রা কি থাকবে, এই T1 এর সময়ই থাকবে। এবং চাপ ও আয়তন P1 V1 থেকে কোথায় চলে আসলো, P2 V2তে চলে আসলো গ্যাসের, কারণ এই সিলিন্ডারটার আয়তন বেড়ে গেছে। আচ্ছা, এক্ষেত্রে তাপমাত্রা T1 ছিল, এই সম্পূর্ণ এ থেকে বিটা আসা পর্যন্ত এ বিন্দু এবং বি বিন্দু এর মধ্যে পুরোটাতে তাপমাত্রা T1 ছিল, চাপ আয়তন P1 V1 থেকে P2 V2 হয়েছে। যেহেতু এক্ষেত্রে সমস্ত প্রক্রিয়ায় আয়তন বাড়ছে, সুতরাং এখানে কিছু কাজ হয়েছে, একটু মনে রাখবা। এরপরের বিষয়টা, এখন তুমি চিন্তা করলে এই সিলিন্ডারটাকে এখান থেকে উঠায় এর উপরে নিয়ে আসলা, তাপ অন্তরকের উপর নিয়ে আসলা। খেয়াল করো তাপ অন্তরকে বসানোর পরে যেটা হয়েছে, তাপ অন্তরকটা হচ্ছে এরকম যেখান থেকে তুমি তাপ বাইরে বা ভেতরে আসতে পারবে না, এটা আসতে দিবে না। আর এটা যখন এর উপর বসাবো তখন এইটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার জন্য কী হবে, এখান থেকে তাপ কোনো দিক দিয়ে, নিচ দিয়ে বা সাইড দিয়ে কোনো দিক দিয়ে তাপ বাইরে যেতে পারবে না। এখন যেহেতু তাপ সিলিন্ডারে প্রসারণ হচ্ছিল, পিস্টনটা সামনের দিকে উপরের দিকে উঠে যাচ্ছিল, এখান থেকে উঠায় নিয়ে এসে এখানে বসানোর সঙ্গে সঙ্গেই পিস্টন উপরের দিকে উঠা বন্ধ হবে না। হয়তো আরও কিছুক্ষণ পিস্টনের কী হবে, আরও কিছুক্ষণ যদি পিস্টনের প্রসারণ হয় তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে দেখো আরও কিছুক্ষণ পিস্টনের প্রসারণ, পিস্টন যদি উপরের দিকে উঠতে থাকে তবে গ্যাসের প্রসারণ হবে। আর গ্যাসের প্রসারণের ক্ষেত্রে দেখো আয়তন এখানে আরও বাড়ছে, V3-তে চলে আসছে। গ্যাসের আয়তন সি বিন্দুতে যখন আসবে তখন আয়তন বাড়ছে V3, কিন্তু চাপ আরও কমে গেছে, আয়তন বাড়ার সাথে সাথে গ্যাসের চাপ কমে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যখন ছিল তখন পিস্টনের উপরের দিকে উঠতেছে, যার জন্য আয়তন বাড়তেছে, কিন্তু তাপ তো বেরো হইতে পারে নাই, তাপ সে গ্রহণও করতে পারে নাই। তাহলে এই প্রক্রিয়াটাকে আমি কি বলবো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কারণ এখানে তাপ ভেতরে ঢোকে নাই, বাইরে আসে না। আর এই এ থেকে বি এটাকে সমষ্টি কেন বলবো, কারণ তাপমাত্রা স্থির T1 ছিল। তাহলে এইখানে যে প্রসারণটা হয়েছে সেটাকে আমরা কি বলবো, রুদ্ধতাপীয় প্রসারণ। আচ্ছা, এরপরে সুতরাং এখানে যেহেতু সিস্টেমের আয়তন বাড়ছে, এখানেও কিছু কাজ হয়েছে, এই কাজটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বলবো আমরা। এরপরে কি করব, এরপরে এইটাকে এই সিলিন্ডারটাকে এখান থেকে তাপগ্রাহকের উপরে স্থাপন করব। তাপগ্রাহকের উপরে স্থাপন করার পরে সে কী করবে, তাপগ্রাহক এর মধ্যে থেকে তাপ গ্রহণ করবে। আর তাপ যখন গ্রহণ করা শুরু করবে তখন যে কাজটা হবে, এই পিস্টনটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। এখন কি হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে। আয়তনের পরিবর্তন হলে এখানে কি হয়েছে, আয়তনটা কমে গেছে। আর আয়তন যদি কমে যায় তাহলে এটাকে আমরা কি বলি, সিস্টেমের উপরে কাজ বলবো। সিস্টেম নিজে কাজ করে না, কাজটা হয়েছে সিস্টেমের উপরে কাজ। সুতরাং এই কাজটা নেগেটিভ হবে, বুঝতেই পারতেছো তোমরা। তো এখানে যখন সে আয়তনটা কমে আসবে, এর আয়তন যখন এর উপর রাখার পর পিস্টন নিচে আসবে, আয়তনে যখন সংকোচন হবে তখন আয়তন কী হবে, কমে আসবে। এই দেখো এই বরাবর তো আয়তন দেখা, আয়তন এখানে বেশি ছিল, যখন কমে ডি বিন্দুতে আসলো তখন আয়তনটা V4 কমে গেল। কিন্তু খেয়াল করো এইটুকুর উচ্চতার চাইতে এই উচ্চতা বেশি, তার মানে কি এ বরাবর পি, আয়তন চাপটা কি হয়ে গেল, বেড়ে গেল। ডি বিন্দুতে চাপ আয়তন মনে করো P4 V4। আর এক্ষেত্রে তাপ কি হচ্ছিল, তাপমাত্রা কত ছিল, তাপগ্রাহকের তাপমাত্রা সম্পূর্ণ T2। এখানে কিছু পরিমাণ তাপ গ্রহণ করলে বা
কী হবে না, এর তাপমাত্রা বাড়বে না। সুতরাং এই ধাপে যেহেতু সম্পূর্ণ প্রক্রিয়াটাতে তাপমাত্রা ছিল T2, সুতরাং এই ধাপে আমার তাপমাত্রা স্থির থাকায় এই প্রক্রিয়াটাকে সিডি ধাপটাকে আমরা কি বলবো, সমষ্ণ ধাপ বলবো, এবং সমষ্ণ সংকোচন নামে খ্যাত এই ধাপ, সমষ্ণ সংকোচন বলবো এই ধাপটাকে। এরপরে ডি থেকে এতে দাও, ডি থেকে এতে যাওয়ার ক্ষেত্রে কী হবে, এই পিস্টনটাকে এর উপর থেকে আবার আমি নিয়ে আসবো, এই সিলিন্ডারটাকে এর উপর থেকে আবার তাপ অন্তরকের উপর নিয়ে আসবো। তাপ অন্তরকের উপর যখন আবার নিয়ে আসবো তখন যে জিনিসটা হবে, এটা তো অলরেডি পিস্টনটার নিচের দিকে নামতেছিল। কেন নামতেছিল? কারণ এ তাপ তখন গ্রহণ করছে। এখন যখন সে নামতেছে সঙ্গে সঙ্গেই কিন্তু নামা বন্ধ হয়ে যাবে না। যখন চট করে এখান থেকে অন্তরকের উপর নিয়ে আসবে সঙ্গে সঙ্গে এটার নামা বন্ধ হবে না, এটা আরও কিছুক্ষণ পিস্টনটা নিচের দিকে নামতে থাকবে, হয়তো অল্প কিছুক্ষণ। যেমনটা মনে করো যে তুমি একটা হাঁড়িতে পানি নিলা, তারপর সেটাকে তাপ দিয়ে এটাকে ফোটানো শুরু করলা। হাঁড়ি থেকে যদি তুমি তাপ দেওয়া বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে এর ফোটানো কি বন্ধ হয় না, আরও কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ হলেও ফুটতে থাকে। যেটার উদাহরণ ছিল এই ধাপটাতে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে, যেমন এখান থেকে এর উপর নেওয়ার পরে আরও কিছুক্ষণ সে বাড়তেছিল। আবার এখানে যখন আয়তন তার কমতেছে, এখান থেকে ঠাস করে যখন আবার তাকে অন্তরকের উপর নিয়ে আসবো, এখান থেকে এখানে নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে এর সংকোচনটাও থেমে যাবে না, আরও হয়তো কিছুক্ষণ চলবে। তো ওই যে এই ধাপে যখন আবার সে সংকুচিত হচ্ছে, সেটা হচ্ছে ডি থেকে এ ধাপ, এক্ষেত্রে সে পূর্বের যে আয়তন V1-এ ফিরে আসলো এবং চাপ P1-এ ফিরে আসলো। কিন্তু এখানে যখন বসানো হয় তখন আমরা কি জানি, এই জায়গাটা পূরণ হয়ে যায়, এখানে তাপ গ্রহণও করতে পারে না, তাপ বর্জনও করতে পারে না। এক্ষেত্রে কি হবে, সংকোচন হবে। তাহলে এটা হচ্ছে এই ধাপটাকে আমরা বলবো রুদ্ধতাপীয় সংকোচন। খেয়াল করে একটু যে এইখানে তাপমাত্রা T1 ছিল, এইখানে তাপমাত্রা T2 ছিল। এই BC ধাপে আর DA ধাপে কি তাপমাত্রা পরিবর্তন হবে? হ্যাঁ, পরিবর্তন হবে। কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন সিস্টেম কাজ করে তখন যে কাজটা হয় যে সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায়। কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের মনে আছে যে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র তো জানি DQ = DU + DW। DQ তো 0 রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, তাহলে কী হবে, DW = তুমি লিখতে পারবা মাইনাস, বা DU = লিখতে পারবা -DW। অর্থাৎ এই কাজটা করতে যায় কি হয়েছে, অন্তঃস্থ শক্তি কমে গেছে। আর অন্তঃস্থ শক্তি কমে যাওয়া কেন কমে যায়, যদি তোমার গ্যাসের অণুগুলোর গতিশক্তি কমে যায়। আর গ্যাসের গতিশক্তি কখন কমে যায়, যখন গ্যাসের তাপমাত্রা কমে যায়। তার জন্য বলা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন সিস্টেম কাজ করতেছে, সেই কাজ করতে গেলে কি হয়ে যায়, তাপমাত্রা হ্রাস পায়। তাই দেখো এখানে T1 থেকে এখান থেকে এখানে আসার সময় তাপমাত্রা কি হয়ে গেছে, হ্রাস পেয়েছে তাপমাত্রা। এই ধাপে কি হয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু একটু খেয়াল করো, এখানে কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে। এখানে কেন তাপমাত্রা বেড়ে গেছে, তার কারণ হয়েছে যে এটা ছিল, আমি এখানে যেটা বলছি যে এখানে কাজটা যদি পজিটিভ হয়, কাজটা পজিটিভ হওয়ার জন্য এটা কি হয়ে গেছে, এর আয়তন কমে গেছে, মানে অন্তঃস্থ শক্তি কমে গেছে। এখানে কিন্তু যদি কি হয়, আয়তন মানে কাজটাই নেগেটিভ হয়, তাহলে অন্তঃস্থ শক্তি উল্টা বেড়ে যায়। এটা হচ্ছে বিষয়। তো এখন আমরা যে জিনিসটা দেখব, এই 4টা ধাপে মনে করো এবি ধাপ হচ্ছে সমষ্ণ, বিসি ধাপ হচ্ছে রুদ্ধতাপীয়, আমি লিখে রাখছি এবি ধাপ হচ্ছে সমষ্ণ, বিসি ধাপ হচ্ছে রুদ্ধতাপীয়, সিডি ধাপ হচ্ছে সমষ্ণ, এবং শেষ ধাপ ডিএ ধাপ হচ্ছে রুদ্ধতাপীয়। এই 4 ধাপে কখন কোন ধরনের ফর্মুলা প্রয়োগ করতে হবে অঙ্ক করার সময়, সেগুলো একটু দেখবো, আমরা একটু খেয়াল রাখবো। তো কার্নোট চাপের বিভিন্ন ধাপের যে সম্পর্কগুলো সেটা দেখো। যখন তুমি এ থেকে বিতে আসতেছো, তখন এই এ বিন্দু এবং বি বিন্দু মাঝে পুরো ধাপ জুড়ে তাপমাত্রা T1। সুতরাং এখানে তাপমাত্রা পরিবর্তনের কোনো ব্যাপার নাই, কিন্তু পরিবর্তন হচ্ছে কি P1 V1। ধাপটা কি ধরনের, সমষ্ণ। সমষ্ণ প্রক্রিয়ায় চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক আমরা জানি হচ্ছে এবি ধাপে ফর্মুলাটা হবে কীরকম, P1 V1 = P2 V2। আবার বিসি ধাপে ফর্মুলাটা কীরকম হবে, আচ্ছা, এবি ধাপে তাপমাত্রা হচ্ছে P1 V1 P2 V2। আর এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার কাজের সূত্র বোধহয় আমরা জানি সবাই। এই ধাপে কাজ যদি W1 হয়, তাহলে W1 = N আর T1, তাপমাত্রা T1। এই ধাপে তাপমাত্রাটাকে আমরা T1 ধরছিলাম, তাই এই ধাপে N আর T1 লিখব। আয়তনটা কী হয়েছে, আদি আয়তন ছিল V1 এবং শেষ আয়তন ছিল V2। আমরা কী লিখব, ln V2/V1। অর্থাৎ কাজ হচ্ছে W1 = N আর T1 ln V2/V1। অর্থাৎ এই ধাপে কাজের পরিমাণ হচ্ছে এইটা। এই ধাপ থেকে এই ধাপে যদি মনে করো তোমাকে দেওয়া থাকলো P1 V1 দেওয়া আছে, এখানে P2 দেওয়া আছে, V2 নাই, তাহলে তুমি V2টা কি বের করে নিতে পারবা এই সূত্র দেওয়া, P1 V1 = P2 V2। যদি তোমাকে বলে যে
এখান থেকে এখানে আসতে কী পরিমাণ কাজ হয়েছে এই সূত্র প্রয়োগ করবা। এরপরে আসো বি থেকে যদি সিতে আসো, বি থেকে সিতে আসতে গেলে এই ধাপটা কি রুদ্ধতাপীয় ধাপ। এক্ষেত্রে সব কিছুর পরিবর্তন হয়েছে, চাপ আয়তন P2 V2 থেকে P3 V3 আসছে, চাপ আয়তনের পরিবর্তন হচ্ছে, পাশাপাশি এই ধাপে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, T1 থেকে T2 তে চলে আসছে। কিভাবে সূত্র ফেলবা, এই দেখো P2 V2 পাওয়ার গামা, P3 V3 পাওয়ার গামা। বাকি সূত্রগুলো আমি একটু পরে লিখছি। T2 V2 পাওয়ার গামা -1, T3 সরি এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা হবে T1 V1 পাওয়ার গামা -1 ইকুয়াল টু T2 V2 পাওয়ার গামা -1। কেন সূত্রটা আচ্ছা এখানে লেখাতে একটু প্যাঁচ হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করতেছি তোমাদের, নিজে আর একবার লিখতেছি, দেখো খেয়াল করো। এখানে আমাদের তাপমাত্রা কি ছিল T1, হয়ে গেছে কি T2। এখন তাপমাত্রার সাথে যদি আমি চাপের সম্পর্কটা আয়তনের সম্পর্কটা নিই, তাহলে আমি লিখব ছিল কত T1, শুরুতে তাপমাত্রা ছিল T1 কিন্তু আয়তন কি ছিল V2, তাহলে T1 V2 পাওয়ার টু দা গামা -1, তাপমাত্রা হয়েছে কত T2 কিন্তু আয়তন হয়েছে কত V3, তাহলে T2 V3 পাওয়ার গামা -1। একইভাবে যদি আমি বলি যে চাপের সাথে সম্পর্কটা কীরকম হবে, তাহলে চাপের সাথে সম্পর্কটা আমার হবে তোমার হচ্ছে T1, ওইখানে তাপমাত্রা ছিল T1, চাপ ছিল P2, 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু হবে তাপমাত্রা কত আসছে পরে T2 ছিল, হ্যাঁ T2 কিন্তু চাপ হয়ে গেছে P3 পাওয়ার 1 মাইনাস গামা ভাগ গামা। এই হচ্ছে ফর্মুলা। আর বি থেকে সিতে আসতে যে পরিমাণ কাজ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের সূত্র তোমরা জানো W2 ইকুয়াল টু W2, কারণ এই ধাপের তাপটাকে W1 ধরছি, এটাকে W2 ধরবো, NR ভাগ গামা -1 ইন্টু T1 - T2। আমাদের সূত্রটা ছিল যে ইনিশিয়াল টেম্পারেচার থেকে ফাইনাল টেম্পারেচার বাদ দিতে হয়, ইনিশিয়াল টেম্পারেচার T1, ফাইনাল টেম্পারেচার T2। তো এই R ভাগ গামা -1টাকে আমরা CB নামে জানি, সেক্ষেত্রে NCB - T1 - T2 লিখতে পারো। এরপরে তুমি যখন আবার যাবা যে স্যার সিডি ধাপের তাপটা কত হবে, সিডি ধাপে কাজটা কীরকম হবে, যখন এই ধাপে যাবা সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে আবার তাপমাত্রা পুরোটাতে T2, সুতরাং এখানে সমস্যা নাই, তাপমাত্রা নেই, শুধু পরিবর্তন হচ্ছে চাপ আয়তন। তাহলে শুধু লিখবো কি P3 V3 ইকুয়াল টু P4 V4। তোমাকে মনে করো P4 V4 দেওয়া আছে আর এখানে V3 দেওয়া আছে, P3 নাই, তুমি এখানে কি করতে পারবে, এই ফর্মুলা P3 V3 ইকুয়াল টু P4 V4 দিয়ে বের করে নিতে পারবে। আর কাজ এ ধাপে কাজ ওই তো সমস্ত প্রক্রিয়ার কাজ NR T2 ln V4 বাই V3, ফাইনাল আয়তন হচ্ছে V4 আর ইনিশিয়াল হচ্ছে V3। আচ্ছা যদি এরকম থাকে যে স্যার V4 V3 আছে নাই, P4 P3 আছে, তো তোমরা এরকমও করতে পারবা, NR T2 ln P4 ভাগ P3। আই থিঙ্ক পাপ হবে না। কেন হবে না, দেখতেই পাচ্ছ যে যদি V4-কে V3 দ্বারা ভাগ করি তাহলে কীরকম হবে, ওদের একটু ভুল করে ফেলছি, V4 ভাগ V3 ইকুয়াল টু হবে P3 ভাগ P4, এরকম লিখতে হবে। এই অনুপাতটা থেকে এখানে লিখতে পারবো তোমরা। আচ্ছা এরপরেরটাতে আসি আমরা, যদি এই ধাপ থেকে এই ধাপে যাও, মানে এই ডি বিন্দু থেকে এই বিন্দুতে, অর্থাৎ ডি এ ধাপে আবার স্যার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেক্ষেত্রে কীরকম হবে P4 V4 পাওয়ার টু দ্য গামা ইকুয়াল টু P1 V1 পাওয়ার টু দ্য গামা, P4 V4 গামা ইকুয়াল টু P1 V1 পাওয়ার টু দ্য গামা। বাকিগুলা এই যে T2 P4, কারণ এখানে তাপমাত্রা T2 আছে, চাপ P4 আছে, চলে গেছে কোথায় P1-এ, তাপমাত্রা T1-এ, তাহলে T2 P4 পাওয়ার 1 মাইনাস গামা ভাগ গামা, T1 P1 1 মাইনাস গামা ভাগ গামা। একইভাবে ওই আয়তনেরটা লিখে দেবে। আর এই ধাপে কাজের পরিমাণ হচ্ছে NR ভাগ গামা -1 T2 - T1, ঠিক আগের এই ধাপটার মতো ফর্মুলাগুলো আমরা ব্যবহার করছি। এখন যে বিষয়টা হচ্ছে মোট কাজ কত, মোট কাজের ক্ষেত্রে আমরা 4 ধাপের কাজগুলো যোগ করবো, W ইকুয়াল টু W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। এখানে যেটা হচ্ছে যে বইগুলাতে মোট কাজের যখন সূত্রটা লেখা হয় তখন এরকম লেখা হয় W1 প্লাস W2
-W3 -W4। আমি এটা করি নাই, আমি সবগুলো যোগ করছি। কারণ কি, তুমি যখন কাজের মান বের করবে W3 আর W4, খেয়াল করে দেখো এই জায়গাটাতে আমাদের কি হয়, আয়তন সংকোচন ঘটে। এই জায়গাটাতে কি হয়, আয়তন সংকোচন ঘটে। সুতরাং এখানে এই ধাপের কাজ ঋণাত্মক আসবে, এই ধাপের কাজ ঋণাত্মক আসবে। আর যখন আমি মানটা বসাবো তখন কি হবে, কথার কথা, যখন এটার মান চলে আসবে -10 জুল, এটার মান চলে আসলো -5 জুল, তখন যখন মানটা বসাবো তখন আমি কিন্তু এমনিতেই এখানে কি লিখব, যে এর মানটা বসানোর সময় -10, এখানে -5 লিখে দিব। তো তার জন্য আমি আর ওইটাকে এখানে বিয়োগ করে দেখাইনি। এখন তুমি যদি বিয়োগ বসায় দাও দিতে পারো, কিন্তু যখন অঙ্ক করতে যাবা তখন এটা একটু খেয়াল রাখবা যে আমি ফর্মুলাতেই মাইনাস নিয়েছি, আবার অঙ্ক করে যে মান আসলো সেইটাও মাইনাস, তারপর এখানে আবার মাইনাসে মাইনাসে প্লাস করে দিও না, ঠিক আছে? খেয়াল রাখবা যে এখানে মানটা এমনিতেই মাইনাস আসবে, সুতরাং এখানে যে প্লাস হইলো এই মানটা কী হয়ে যাবে, অটো মাইনাস হয়ে যাবে। এটা খেয়াল রাখবা যে এই কাজটা অবশ্যই কী হবে, নেগেটিভ হবে। এখন আমি আবার এখানে একটা কাজ করছি যে W1 + W2 + W3 - W4, এটা থেকে হঠাৎ করে W1 + W3 করছে, এই W2 আর W4কে কেটে দিছি। কেন কেটে দিছি, যে এইখানে একটা বিষয়, যে এই রুদ্ধতাপীয় যে প্রক্রিয়া আছে, বি থেকে সিতে আসতে যে পরিমাণ কাজ হয়, ডি থেকে এতে যেতেও ঠিক একই পরিমাণ কাজ হয় এই দুই ধাপে। আর খেয়াল করো এই কাজটা হবে কি পজিটিভ, এই কাজটা হবে নেগেটিভ। তো আমার এই পজিটিভ কাজ, এই নেগেটিভ কাজ, এখানে আমার যার জন্য যদি আমি এখানে নেগেটিভ দেই নাই, তো এখানে একটু বলে দেওয়া ভালো যে W2 = -W4। হ্যাঁ, তো এই দুটা কাজ যেহেতু সমান এবং বিপরীত হবে, যার জন্য আমি কি করছি, এই দুটাকে বাদ দিয়ে দিতে পারবো। এই সেক্ষেত্রে যখন মোট কাজ নির্ণয় করতে বলবে, তখন কোনো স্টুডেন্টকে আমার মনে হয় না যে এই যে 4টা ধাপ আছে, এই ধাপ, এই ধাপ, এই ধাপ, এই ধাপ, 4 ধাপের কাজ নির্ণয় করার প্রয়োজন আছে। ও কি করবে, শুধুমাত্র এই ধাপের কাজ নির্ণয় করবে, এবি ধাপের কাজ নির্ণয় করবে, আর সিডি ধাপের কাজ নির্ণয় করবে, করার পর এই দুটো যোগ করে দেবে, তাহলে কাজ শেষ। এটার কোনো প্রয়োজন পড়বে না বাকি এই ধাপ আর এই ধাপের কাজ নির্ণয় করা। তারপরেও আমি যেটা করছি, যে এটার একটা প্রমাণ আছে কেন এরকম করতে হয়, তো আমি এই প্রমাণটা আর দেখাই নাই। আমি এই প্রমাণটা না দেখায় কী করছি, একটা অঙ্ক করছি যেখানে আমি 4 ধাপের কাজ নির্ণয় করে দেখাচ্ছি। তোমরা ওই অঙ্ক করার সময় আমি বলবো যে ওই রকমটা করবা না, শুধু এ ধাপ আর এ ধাপের কাজ নির্ণয় করবা। আমি এই প্রমাণটা অঙ্কের মাধ্যমে করার জন্য ওইখানে ওই কাজ করছি। ঠিক আছে, আমরা 4 ধাপের কাজ নির্ণয় করলাম এবং সেগুলো মোট কাজ নির্ণয় করা শিখলাম। আর একটু বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন, যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তাপ ইঞ্জিন বলে। এই তাপ ইঞ্জিনের আমাদের যেটা নির্ণয় করতে হবে, কাজ ও দক্ষতা নির্ণয় করতে হবে। আমরা ওই বিষয়টা ওইখানেও করতে পারতাম, ওখানে দেখাবো আমরা ওটার সাথে তুলনা করে। তো যাই হোক, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কোনো উৎস, ওখানে মনে করে দেখো ওখানে তাপ উৎস ছিল, তাপ উৎসের এখানে মনে করে একটা তাপ উৎস আছে, তার তাপমাত্রা T1, আর এখানে একটা তাপ গ্রাহক আছে, তার